আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আওয়ার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা তোমাদের নমুনা প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করছিলাম। এর আগের ক্লাসে আমরা দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আমরা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর এর মাধ্যমে আমরা তোমাদের বাংলা যে নমুনা প্রশ্নটি ছিল এই নমুনা প্রশ্নটির আলোচনা শেষ করে দেব। তো চলো এখন আমরা আমাদের মেইন আলোচনায় চলে যাই। তোমাদের দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নটির প্রথম প্রশ্নটিতে একটি দৃশ্য দেওয়া হয়েছে। এই দৃশ্যটি সত্যজিৎ রায়ের আঁকা একটি ছবি। আমরা এখানে একটি গ্রাম বাংলার ছবি দেখতে পাচ্ছি, যেখানে সূর্য রয়েছে, গরু রয়েছে, ঘুড়ি রয়েছে, মানুষ রয়েছে, নৌকো রয়েছে। এর আলোকে আমাদের দুটি প্রশ্ন করেছে। ক নম্বরে, উপরের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করে ছবির বিষয় এবং চিত্রশিল্পী বা চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। প্রথমে তোমরা ছবিটি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করবে এবং চিত্রশিল্পী বা চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা করবে। ছবির বিষয় এবং চিত্রশিল্পীর দৃষ্টিভঙ্গি। উপরের প্রদত্ত ছবিটি সত্যজিৎ রায়ের আঁকা একটি সরল রেখাচিত্র। এতে গ্রামীণ বাংলার একটি সাধারণ দৃশ্য তুলে ধরা হয়েছে। দৃশ্যের মধ্যে আমরা নদী, নৌকো, গরুর গাড়ি, তালগাছ, সূর্য এবং ঘরবাড়ি দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে এটি গ্রামের প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের দৈনন্দিন জীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলছে। চিত্রশিল্পী এখানে অত্যন্ত সাধারণ ও স্বাভাবিক জীবনযাত্রা দেখিয়েছেন, যা তার সৃষ্টিশীলতার পরিচায়ক। এই চিত্রটি দিয়ে তিনি প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের সাথে প্রকৃতির ঘনিষ্ঠ সম্পর্ককে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। খ নম্বর প্রশ্নে তোমাদের বলেছে, দর্শক হিসেবে ছবিটি সম্পর্কে তোমার প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি বিবরণমূলক লেখা লিখো। সত্যজিৎ রায়ের আঁকা এই ছবিটি নিয়ে দর্শক হিসেবে তোমার প্রতিক্রিয়া ব্যক্ত করে তোমাকে একটি বিবরণমূলক লেখা লিখতে বলা হয়েছে। ব্যক্তিগত প্রতিক্রিয়া। এই চিত্রটি দেখার পর আমার মনে একটি শান্ত ও স্নিগ্ধ অনুভূতি জাগে। সরলরেখার মাধ্যমে গ্রামের এমন একটি পরিচিত দৃশ্যকে তুলে ধরায় চিত্রটি অত্যন্ত প্রাণোজ্জ্বল ও স্পষ্ট। দৃশ্যের প্রতিটি উপাদান যেন আমাদের বাংলার প্রকৃতির সাথে একাত্ম করে। বিশেষ করে সূর্য এবং নৌকার দৃশ্য গ্রামীণ জীবনের সারল্য ও সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। তালগাছ এবং গরুর গাড়ি গ্রামীণ জীবনযাত্রার প্রতীক হিসেবে চমৎকারভাবে স্থান পেয়েছে। পুরো ছবিতে কোনো জটিলতা নেই এবং একটি সরল অথচ গভীর বোধ আছে, যেমন শৈশবের স্মৃতি, গ্রামের পথ, নৌকা ভ্রমণ এবং প্রকৃতির নিবিড়তা ফিরিয়ে আনে। 17 নম্বর, সংবাদপত্রটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে তোমাদের একটি সংবাদ দিয়েছে এবং এই সংবাদটি পড়ে ক এবং খ নম্বর প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। বিবিসি বাংলার খবর, রমজান মাসে রাজধানীর বাসাবোর ধর্মরাজি বৌদ্ধবিহারে বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে প্রতিদিন ইফতার নেন কয়েকশো দারিদ্র মুসলিম নরনারী। ভিক্ষুদের ধর্মীয় গুরু শুদ্ধানন্দ মহাথেরো 16 বছর ধরে এই ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে আসছেন। যেদিন তিনি দেখেছেন অনেক দরিদ্র মানুষ সারাদিন রোজা রেখে সন্ধ্যায় শুধু পানি বা শুকনা মুড়ি খেয়ে ইফতার করে, তখন থেকেই তিনি মন্দিরের ফান্ড থেকে এই ইফতার বিতরণ শুরু করেন। ক নম্বর, বিবিসি বাংলার খবরটিতে সাম্যবাদী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। বিবিসি বাংলার উল্লিখিত খবরটিতে সাম্যবাদী কবিতার ভাব প্রতিফলিত হয়েছে, যা মানবতাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমানাধিকারের গুরুত্ব তুলে ধরে। এই কবিতায় কাজী নজরুল ইসলাম সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও একতার কথা বলেছেন, যেখানে ধর্ম, বর্ণ, জাতি এসবের ঊর্ধ্বে উঠে মানুষকে মূল্যায়ন করা হয়েছে। এখানেও দেখা যাচ্ছে বৌদ্ধ ভিক্ষু শুদ্ধানন্দ মহাথেরো মুসলিম রোজাদারদের ইফতার বিতরণ করছেন, যা ধর্মীয় সহিষ্ণুতা ও মানবতার উদাহরণ। তিনি নিজের ধর্মীয় বিশ্বাসকে বাদ দিয়ে মানুষের কষ্টের দিকে তাকিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন। ঠিক যেমন সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলাম সাম্য ও মানবতার জয়গান গেয়েছেন, তেমনি এখানে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একে অপরের সাহায্যে এগিয়ে আসার চিত্র ফুটে উঠেছে। খ নম্বর, উক্ত ভাবের বিপরীত ভাব তোমার চারপাশের মানুষের মধ্যে কিভাবে পরিলক্ষিত হয় তা বর্ণনা করো। উক্ত ভাবের বিপরীত ভাব আমাদের চারপাশে অনেক ক্ষেত্রে দেখা যায়, যেমন মানুষ ধর্ম, বর্ণ কিংবা সামাজিক অবস্থানের ভিত্তিতে একে অপরের প্রতি বৈষম্যমূলক আচরণ করে। অনেকেই নিজেদের ধর্মীয় পরিচয়কে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ হিসেবে দেখেন এবং ভিন্ন ধর্ম বা সংস্কৃতির মানুষদের প্রতি অবজ্ঞা বা বিদ্বেষ প্রকাশ করেন। উদাহরণস্বরূপ, কিছু ক্ষেত্রে সামাজিক বা ধর্মীয় উৎসবগুলোতে দরিদ্র বা ভিন্ন ধর্মাবলী মানুষদের পাশে দাঁড়ানোর পরিবর্তে তাদের প্রতি অবহেলা দেখানো হয়। ধর্মীয় ভিন্নতার কারণে সহনশীলতার অভাব দেখা যায়। এমনকি সামাজিক স্তরে বিভাজন তৈরি হয়, যা মানবতার মূল আদর্শের বিপরীত। এর ফলে সমাজে বিভেদ ও অসহিষ্ণুতা বৃদ্ধি পায়, যা সাম্য ও সম্প্রীতির ধারণার বিপরীত। 18 নম্বর, অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
মাহমুদা নামের এক অসহায় বিধবা বহু বছর ধরে সরকারি খাস জমিতে বসবাস করে আসছে। সেখানে তার মতো বসবাসরত শতাধিক পরিবারের জীবিকা অর্জনের একমাত্র পথ মাছ ধরা। ভূমিহীন সূত্রে মাহমুদারা খাস জমি বন্দোবস্ত নিতে চায় সরকারের কাছ থেকে, কিন্তু বাদশাদে স্থানীয় প্রভাবশালী মৎস্যঘের মালিকেরা। তারা ওই জমি তাদের নামে বন্দোবস্ত নিয়ে নতুন মৎস্যঘের বানাতে চায়। মাহমুদারা এর বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধ গড়ে তোলে, হয় জমি নয় জীবন এই প্রত্যয় বুকে নিয়ে। ক নম্বর, যোগ গল্পের ওসমান, নবুখা, করিম গাজীর সাথে অনুচ্ছেদের মাহমুদাদের কোন দিক থেকে মিল লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। যোগ গল্পের ওসমান, নবুখা, করিম গাজী এবং অনুচ্ছেদের মাহমুদাদের মধ্যে মিল দেখা যায় তাদের সংগ্রাম এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার দিক দিয়ে। গল্পের চরিত্রগুলোর মতো মাহমুদাই এবং তার সহকর্মী ভূমিহীন পরিবারগুলো ও জীবিকা নির্বাহের জন্য নির্ভরশীল একটি সম্পদ নিয়ে শোষণের শিকার হচ্ছে। ওসমান, নবুখা ও করিম গাজী প্রভাবশীল জমি মালিকদের দ্বারা শোষিত হয়, যারা দরিদ্র কৃষকদের অধিকার কেড়ে নেয়। একইভাবে মাহমুদারা স্থানীয় প্রভাবশালী মৎস্যঘের মালিকদের দ্বারা শোষিত হচ্ছে, যারা তাদের জমি দখল করতে চায়। উভয় ক্ষেত্রে দরিদ্র ও অসহায় মানুষগুলো নিজেদের বেঁচে থাকার অধিকার রক্ষার জন্য সংগ্রাম করছে এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলছে, যা দুই প্রেক্ষাপটের মধ্যে প্রধান মিল। খ নম্বর, তোমার মতে ওয়াজেদ চৌধুরী বা মৎস্যঘের মালিকদের মতো জোকের হাত থেকে বাঁচতে করণীয় কি হতে পারে? 1 নম্বর, সামাজিক সংগঠন। স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সংগঠন গড়ে তোলা, একত্রিত হয়ে অধিকারের জন্য সোচ্চার হওয়া এবং আন্দোলন পরিচালনা করা। 2 নম্বর, আইনি সহায়তা। ভূমিহীন এবং শোষিত মানুষের জন্য আইনি সহায়তা প্রদান, তাদের অধিকার সম্পর্কে জানানো এবং শোষণের বিরুদ্ধে মামলা করার জন্য সহযোগিতা করা। 3 নম্বর, সরকারি সহায়তা। সরকারের কাছে আবেদন করে খাস জমি বন্দোবস্ত নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, স্থানীয় প্রশাসনের মাধ্যমে সাহায্য চাওয়া। 4 নম্বর, অর্থনৈতিক উন্নয়ন। স্থানীয় অর্থনৈতিক শক্তিশালী করার উদ্যোগ নেওয়া, যাতে মানুষ নিজেদের পায়ে দাঁড়াতে পারে, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। 5 নম্বর, জনসচেতনতা। গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মে বিষয়টি তুলে ধরে সাধারণ জনগণকে সচেতন করা, যাতে তারা শোষণের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করে। 6 নম্বর, সমবায়। মাছ ধরার এবং কৃষির মতো পেশায় সমবায় গঠন করে একসাথে কাজ করা, যা শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারে এবং শোষকদের বিরুদ্ধে তাদের অধিকারের জন্য লড়াই করতে সহায়তা করবে। এই পদক্ষেপগুলো গ্রহণ করে সাধারণ মানুষ নিজেদের অধিকার রক্ষায় সক্ষম হবে এবং শোষকদের হাত থেকে বাঁচতে পারবে। 19 নম্বর, কবিতাংশটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। ক নম্বর, কবিতাংশটি তোমরা যেখানে সাধো কবিতার সাথে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। তোমরা যেখানে সাধো এবং আমি বাংলায় গান গাই কবিতার মধ্যে সাদৃশ্যের কিছু দিক রয়েছে, যেমন 1 নম্বর, বাংলার প্রতি ভালোবাসা। উভয় কবিতায় বাংলার প্রতি গভীর ভালোবাসা এবং অনুভূতি প্রকাশ পেয়েছে। তোমরা যেখানে সাধো কবিতায় বাংলার প্রকৃতি, রূপ এবং বর্ণনা তুলে ধরা হয়েছে। আর আমি বাংলায় গান গাই কবিতায় বাংলার সাংস্কৃতিক পরিচয় এবং গানের মাধ্যমে সেই অনুভূতি ব্যক্ত করা হয়েছে। 2 নম্বর, প্রকৃতির চিত্রণ। উভয় কবিতায় প্রকৃতির সৌন্দর্য এবং তার অনুভূতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তোমরা যেখানে সাধু কবিতায় কাঁঠাল গাছ, শালিক এবং পুকুরের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে আমি বাংলায় গান গাই কবিতায় বাংলার পথ ও পরিবেশের মাধ্যমে একটি প্রাণবন্ত চিত্রায়ন করা হয়েছে। 3 নম্বর, স্বপ্ন ও বাস্তবতা। তোমরা যেখানে সাধু কবিতায় বাস্তব জীবনের একটি ভিজুয়াল চিত্র তৈরি করা হয়েছে, যেখানে বাংলার প্রকৃতি নিয়ে চিন্তা করা হয়েছে। আর আমি বাংলায় গান গাই কবিতায় বাংলার সংস্কৃতি ও ইতিহাসের প্রভাব ফুটিয়ে তোলা হয়েছে, যা স্বপ্নের মতো। 4 নম্বর, সত্যার অনুসন্ধান। উভয় কবিতায় কবি নিজেকে বাংলার সঙ্গে যুক্ত করেন। আমি বাংলায় গান গাই কবিতায় কবিতার আত্মাকে বাংলায় খুঁজে পান, ঠিক যেমন তোমরা যেখানে সাধু কবিতায় বাংলার প্রতি হৃদয়ে টান অনুভূত হয়। এভাবে উভয় কবিতা বাংলার প্রতি প্রেম, প্রকৃতির রূপ এবং ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে। খ নম্বর, কবিতার বৈশিষ্ট্যের আলোকে উক্ত কবিতাংশটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। উক্ত কবিতাংশটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করার সময় নিম্নলিখিত দিকগুলো লক্ষ্য করা যেতে পারে। 1 নম্বর, ভাব ও অনুভূতির গভীরতা। কবিতার মধ্যে কবিতার অভ্যন্তরীণ অনুভূতি ও আবেগ প্রকাশ করেছেন। বাংলার প্রতি গভীর প্রেম ও আকর্ষণ এই কবিতাংশের মূল বিষয়বস্তু। কবি বাংলার সৌন্দর্য, সংস্কৃতি এবং মানুষের জীবনে তার প্রভাব তুলে ধরেছেন। 2 নম্বর, প্রাকৃতিক চিত্রায়ন।
কবিতাটিতে প্রকৃতির বিভিন্ন রূপ ও বৈচিত্র্য সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। কাঁঠাল গাছ, শালিক, পুকুর ইত্যাদি চিত্রায়ন কবিতাটিকে জীবন্ত করে তুলেছে। এর মাধ্যমে কবি বাংলার প্রকৃতির প্রতি ভালোবাসা ও সম্পর্কের অনুভূতি প্রকাশ করেছেন। 3 নাম্বার, সঙ্গীতের উপস্থিতি। কবিতায় সুর ও গানের উল্লেখ রয়েছে যা বাংলার সংস্কৃতির সঙ্গে যুক্ত। আমি বাংলায় গান গাই পংক্তির মাধ্যমে সঙ্গীত ও সুরের মাধ্যমে বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় ফুটিয়ে তোলা হয়েছে। 4 নাম্বার, স্বপ্ন ও বাস্তবতার মিশ্রণ। কবিতায় বাস্তব জীবনের চিত্র ও স্বপ্নের মিলবন্ধন দেখা যায়। কবি বাংলা ও তার প্রকৃতি সম্পর্কে এক ধরনের স্বপ্নময় চিত্রায়ন করেছেন, যা পাঠকের মনে একটি অনন্য অভিজ্ঞতা তৈরি করে। 5 নাম্বার, কল্পনা শক্তি। কবিতার কল্পনা শক্তির মাধ্যমে বাংলার সংস্কৃতি ও প্রকৃতির অনন্য দিকগুলো তুলে ধরেছেন। এটি পাঠককে একটি মানসিক ছবি দেয়, যা বাংলার সৌন্দর্যকে অনুভব করতে সহায়ক। 6 নাম্বার, ভাষার সুরেলা প্রকৃতি। কবিতার ভাষা সুরেলা এবং সৃজনশীল, যা পাঠকের মনে একটি মিষ্টি অনুভূতি সৃষ্টি করে। শব্দগুলোর আভা ও ছন্দ কবিতার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। এই বৈশিষ্ট্যগুলো কবিতাটিকে বাংলা সাহিত্যের একটি অসাধারণ অংশে পরিণত করেছে এবং পাঠকের মনে বাংলার প্রতি এক গভীর ভালোবাসার অনুভূতি তৈরি করে। 20 নাম্বার, সময়টা 5ই আগস্ট 2024। স্বৈরশাসকের পতনের এক দফা দাবিতে উত্তাল ঢাকা। গন্ডারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস আন্দোলনে যোগ দিতে একটি চিঠি লিখে বাসা থেকে বের হয়, কিন্তু চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে ঝাঁঝরা হয় তার বুক। চিঠিতে আনাস লিখেছিল, মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষও যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন ঘরে বসে থাকবো? একদিন তো মরতেই হবে। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। ক নাম্বার, আনাসের চিঠি পড়ে তোমার অনুভূতিকে বর্ণনা করো। আনাসের চিঠি পড়ে আমার অনুভূতি খুবই মর্মাহত। পাকিস্তানি স্বৈরশাসকরা আমাদের অধিকার যেমন দিত না, তেমনি 24-এ আওয়ামী লীগ স্বৈরশাসক আমাদের ন্যায্য পাওনার কথা তুললে গুলি করে বুক ঝাঁঝরা করত। আনাসের চিঠি পড়লে মনে হয় এটি কেবল একটি ব্যক্তিগত অভিব্যক্তি নয়, বরং এক গভীর দেশপ্রেম ও আদর্শের প্রতিফলন। একটি কিশোরের এমন গভীর উপলব্ধি এবং নিজের জীবনকে দেশের স্বাধীনতার জন্য উৎসর্গ করার ইচ্ছা দেখে মনটা ভরে যায় গর্বে, কিন্তু একই সাথে বেদনাও হয়। আনাসের লেখায় তার আত্মত্যাগের স্পষ্ট বার্তা এবং দেশের মানুষের প্রতি যে ভালোবাসা ও দায়িত্ববোধ তা অত্যন্ত আবেগময়। তার সাহসিকতা, মানসিক শক্তি এবং নিষ্ঠা আমাদের প্রজন্মের জন্য অনুপ্রেরণা। তার চিঠির প্রতিটি বাক্য যেন এক একটি বিদায় বার্তা, কিন্তু সেই বিদায়ের ভিতরেও একটি বীরত্বের আহ্বান লুকিয়ে রয়েছে। খ নাম্বার, আনাসের চিঠি এবং সময়ের প্রয়োজনে গল্পের মুক্তিযোদ্ধার খাতায় একই চেতনার প্রতিফলন মন্তব্যটি ব্যাখ্যা করো। আনাসের চিঠি এবং সময়ের প্রয়োজনে গল্পের মুক্তিযোদ্ধার খাতা একই চেতনার প্রতিফলন বহন করে। উভয় ক্ষেত্রেই দেশপ্রেম, আত্মত্যাগ এবং অন্যের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার এক গভীর দায়বদ্ধতা প্রতিফলিত হয়। মুক্তিযোদ্ধারা যেমন দেশের স্বাধীনতার জন্য তাদের জীবনকে বাজি রেখে সংগ্রাম করেছেন, তেমনি আনাসও বর্তমান সময়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়। উভয়েরই লক্ষ্য একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, যেখানে মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। এই আত্মত্যাগের মনোভাব ও দেশের প্রতি ভালোবাসাই তাদের একত্রিত করে এবং এটি আমাদের সংগ্রামকে মহিমান্বিত করে তুলেছে। শিক্ষার্থীরা, এর মাধ্যমে তোমাদের বাংলা নমুনা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা আমাদের শেষ হয়ে গেল। আশা করি তোমরা বাংলা নমুনা প্রশ্নগুলো বুঝতে পেরেছো এবং তোমাদের বার্ষিক পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসবে, কিভাবে তোমরা উত্তর করবে, এই বিষয়গুলোও বুঝতে পেরেছো। পরবর্তীতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে প্রিপারেশন নিও। ধন্যবাদ।